সামিউল ইসলাম মাস্টার্স পাস শিক্ষিত একজন তরুণ কৃষি উদ্যোক্তা, যিনি লেখাপড়া শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি করছেন কৃষিকাজ। ইচ্ছাশক্তি, পরিশ্রম, ধৈর্য ও সততার মাধ্যমে কর্মক্ষেত্রের পাশাপাশি কৃষিকাজে ব্যাপক সফলতা পেয়েছেন জামালপুর জেলার মেরান্দ উপজেলার সফল কৃষক মোহাম্মদ সামিউল ইসলাম। বর্তমানে তিনি চাকরির পাশাপাশি ফসল উৎপাদনের মাধ্যমে সংসারে এনেছেন সচ্ছলতা। ইতিমধ্যে তিনি নির্মাণ করেছেন বাড়ি, করেছেন গরুর খামার, কিনেছেন ফসলি জমি। এছাড়াও মা বাবা, ভাই, স্ত্রী ও সন্তানদের নিয়ে গড়ে তুলেছেন সুখের সংসার। কৃষিকাজের মাধ্যমে তার এমন সাফল্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি যখন লেখাপড়া শেষ করি দেখতে পাই আমার বাড়িতে আমাদের ঘর বাড়ি নাই, আমাদের মাঠেও জমি ছিল না তেমন একটা, মানুষের জমিতে চাষবাস শুরু করি। যে পরিমাণ ইনকাম করছি আলহামদুলিল্লাহ, ইনকামের টাকা দিয়ে আমি বাড়িতে একটা ঘর উঠাইছি, ফসলের জমি বাড়াইছি, এখন বিভিন্ন ধরনের ফসল চাষ করতেছি। আমি তার থেকে যে আয় আসতেছে সে আয় দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। ছোট ভাই এবং বোনদের লেখাপড়া করেছি আমার ইনকামের টাকা দিয়ে। বাবা মার, স্ত্রী, পোলাপানের ভরণ পোষণ সবকিছু আমি করতেছি। পাশাপাশি একটা গরুর খামার করেছি, সেখানে 5-6টা বড় বড় গরু আছে, মাশাআল্লাহ সেখান থেকেও ভালো প্রফিট আছে। এবং আমার 3 বিঘা জমির একটা পুকুর আছে, চাষও করতেছি এবং মাছ থেকেও ভালো প্রফিট আসছে। এখান থেকে অনির্দিষ্ট কিছু আয় আসে। এখানে এমনও মাসে আমার 50-60 হাজার টাকা পর্যন্ত কৃষিকাজ থেকে আমি ইনকাম করতে পারি। এই জন্য আমি কৃষির সাথে বেশিরভাগ সময় ব্যয় করি। কৃষিকাজ বিষয়ে বিস্তর জ্ঞান না থাকলেও ধীরে ধীরে তিনি আয়ত্ত করে নিয়েছেন সবকিছু। স্থানীয় সফল কৃষকদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত অফিসার, কৃষি কর্মকর্তাদের মতো বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে নিয়েছেন কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ। এছাড়াও কৃষিকাজে সার্বক্ষণিক সহায়তা করেছেন তার ভাই ও বাবা। এ প্রসঙ্গে মোহাম্মদ সামিউল ইসলাম জানান, ফসল পাইতে গিয়ে অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হয়, সেখানে আমি কৃষি অফিসের শরণাপন্ন হই। কৃষি অফিস থেকে আমি ভালো পরামর্শ পাই। পাশাপাশি আমার বাবা এবং আমার ছোট ভাই আমাকে কৃষিকাজে অনেক সহযোগিতা করছে। ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওনাদের পণ্য আমি যখন থেকে ব্যবহার করি তখন থেকে মোটামুটি 1-2টা পণ্যের প্রতি আমার বিশ্বাস হয়। বিশ্বাস হওয়ার পরে তাদের সবগুলা পণ্য আমি ব্যবহার করি। তো দেখা গেছে ইয়ন কোম্পানির পণ্যগুলো সব থেকে ভালো ভালো কাজ করে। তাদের পরামর্শ মতো চাষ করে আজ আমি সফল। ধান, আলু, বেগুন, সিম, মূলা, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজির চাষ করছেন সামিউল। চলতি বছর এসব সবজির পাশাপাশি ব্যাপকভাবে শুরু করেছেন মরিচের চাষ। এ সম্পর্কে তিনি বলেন, কৃষিকাজের মাধ্যমে আমি বিভিন্ন ফসল ফলাই, বেগুন, টমেটো, মরিচ, ধুন্দল। তো এগুলো চাষ করে দেখলাম আমার চাকরির চেয়ে আরো অনেক বেশি প্রফিট আসতেছে। তো এগুলা দিয়ে আমি আরো আমার জমি বাড়াই। আশেপাশে শুনতে পাই যে দাপট নামে একটা মরিচ আছে, সেই মরিচটা অনেক ভালো রেজাল্ট, বাজারে চাহিদা বেশি। হাইব্রিড মরিচের জাত দাপট কেন বেছে নিলেন জানতে চাইলে সামিউল বলেন, বাড়িজুড়ি থেকে দাপট মরিচের চারা নিয়ে আসলাম এবং এই চারা আমার জমিতে রোপণ করলাম। মাশাআল্লাহ খুব ভালো ফলাফল হয়েছে, যেমন শুনছিলাম তেমনই রেজাল্ট পাইছি। আমার এই মরিচ চাষবাস করতে 28% জমিতে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। মরিচটা আমি এখন পর্যন্ত 80,000 টাকা বিক্রি করছি 3বার উঠায়। এই যে মরিচ দেখতেছেন, আমার মরিচ গুলো কিন্তু আবার বড় হয়ে গেছে, কাল পরশু এই মরিচ গুলো উঠাবো। তো এখান থেকে আশা করছি 40,000 টাকার মতো এই তুলাই বিক্রি করব। পরবর্তীতে আরো 4-5টা তুলা দিব। সর্বমোট এই জমি থেকে 2.5-3 লক্ষ টাকা প্রফিট পাবো। যে কোনো সবজি সহ বিভিন্ন ধরনের ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন পেতে হলে গুণগত মান সম্পন্ন বীজের কোনো বিকল্প নেই বলে মনে করেন সামিউল। বর্তমানে স্থানীয় বাজার সহ রাজধানীতে মরিচের ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কৃষক সামিউল জানান, তো এই মরিচটা যেরকম শুনছিলাম কাঁচা অবস্থায় গাঢ় সবুজ এবং পাকা অবস্থায় টকটকে লাল। দেখেন কোম্পানির কথাগুলো ঠিক হয়েছে এবং বাজারে নিয়ে গেলে আসলে সাদা মরিচের তুলনায় এই মরিচটা প্রত্যেক কেজিতে 10 টাকা বেশি পাওয়া যায়। কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা মরিচ চাষ করতে চান আগামীতে, তারা যেন এই কোম্পানির দাপট মরিচটা চাষ করেন, তাহলে আমার মতো আপনারা লাভবান হতে পারবেন। মরিচ চাষের মাধ্যমে সামিউলের এমন সাফল্যের ব্যাপারে জানতে চাইলে কয়েকজন স্থানীয় চাষি জানান, সামিউল আমার নাতি হয়, ওইখান দিয়ে আবাদ করি, খুব ভালো লোক। পরামর্শ দিনে গেলে পরামর্শ দেয়, মরিচের আবাদ করে, শসার আবাদ করে, ভালো ভালো বীজ নিয়ে আসি, অনেক উন্নতি হয়ে গেছে। আমারও ইচ্ছা আছে আবাদ করবো, ওর কাছে বীজ টিজ নিয়ে আসাম, ওর পরামর্শে আবাদ করবো। সামিউলের এই সাফল্যে আমরা খুশি। মরিচের চালের আবাদ করে, বেগুনের আবাদ করে, ফুলের আবাদ করে, দাওয়ার চারা লাগাইছে, দাওয়ার চারা লাগাইতে সামিউল আমার সাফল্য আমরা খুব খুশি। সামান্য মতো আমরা সবাই হইতে চাই। সামিউল আমার এলাকারই ছেলে, সে শিক্ষিত ছেলে, সে একটা চাকরিও করে, পাশাপাশি সে
কৃষিকাজ করে, কামনা করে সে আরো সফলতা অর্জন করে। কথা হয় একটি পেস্টিসাইড কোম্পানির একজন স্থানীয় প্রতিনিধির সাথে। মরিচ চাষের জন্য কৃষকদের কি করণীয় জানতে চাইলে তিনি বলেন, সামিউল যখন আমার কাছে আসছিল, সে ইচ্ছা প্রকাশ করছিল দাপট মরিচটা চাষ করতে চায়, তখন আমিও তাকে আশ্বস্ত করি দাপট মরিচটা আপনি চাষাবাদ করেন এবং চাষাবাদ করার পরে যে সমস্যাগুলো হয় বা যে সমস্যায় সে পড়ে আমরা সাহায্য সহযোগিতা করার আশ্বস্ত করি এবং সেই অনুযায়ী দাপট মরিচের বীজটা আমরা সংগ্রহ করে দেই, মরিচটা সে চাষাবাদ করে। ফলে তার মরিচটা খুবই ভালো হয়েছে এবং গাছগুলো শক্ত এবং মজবুত গাছ ছিল। আপনার মাকড়ের প্রভাবে যে সমস্যাটা হয়, পাতাটা কুঁচকে যায়, আমরা তাকে সাজেস্ট করি ভিস্তার, যোদ্ধা এবং এনার্জি এটা দেয়। তার জমির যে মাকড়ের প্রভাবটা ছিল বা কুচকি লাগা এটা ঠিক হয়ে গিয়েছিল। পরবর্তীতে যে পাতা ঝরা যে সমস্যাটা দেখা দিয়েছিল, এই সমস্যার জন্য ইজেব এবং কারিশমা পরপর 2টা ডোজ করাই, যে আজকে একটা ডোজ করলে গুনে গুনে 4 দিন পরে আরেকটা ডোজ করানোর পরে ভালো একটা রেজাল্ট দেখতে পাই। দেশের শিক্ষিত তরুণরা যেখানে শুধু চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন, সেখানে ব্যতিক্রম সামিউল, যিনি চাকরির পাশাপাশি হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার এমন সাফল্যের ব্যাপারে স্থানীয় পেস্টিসাইড ও কীটনাশকের ডিলার আসাদুল্লাহ মন্টু বলেন, সামিউল আমারই কৃষক, নিয়মিত কৃষক। সামিউল আমার কাছ থেকে মরিচের পরামর্শ নেওয়ার পরে আমি দাবট মরিচ দিই যে এটা করো ভালো হবে। তারপরে সামিউল দাবট মরিচ করছে, পরামর্শ আমার ওই সবসময় আমার কাছে আসে যায়। মরিচ খুবই ভালো হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। আমি তারপরে খেতে গেছি, দেখছি, আমিও দেখছি খুবই ভালো হয়েছে, খুব সুন্দর মরিচ হয়েছে এবং তুমি লাভবান। ধর বন্ধ আমাদের যতগুলো মরিচ আছে সবচেয়ে সেরা দাবট। কৃষিকাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হচ্ছে হাজারো কৃষক। সামিউলের এই সফলতার ব্যাপারে জানতে চাইলে মেলান্দ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সামিউলের সাথে আমার এখানে আসার পরে পরিচয় হয়। সে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে পরামর্শ প্রদান করি এবং পরামর্শ মোতাবেক সে কাজ করে। তার একটা বড় গুণ হলো যে পরামর্শের বাইরে কোনো কিছু করে না। হাইব্রিড মরিচ অনেকেই করে, তো সামিউল একদিন আমাকে বললো যে দাপট মরিচটা কেমন হয়। যে দাপট মরিচ আমার ব্লকে একজন করছিল, মাশাআল্লাহ ফলন ভালো, তুমি করতে পারো। তখন আমার কাছে মানে গাছের একটু বর্ণনা জানতে চাইলে এবং মরিচের কালারটা, আমি বললাম মাঝারি ধরনের এবং ঝোপালো টাইপের গাছ, মরিচ গুলা মিডিয়াম সাইজের, সবুজ রঙেরই হয়, পাকেও। বলছিলাম 1.5 ফিট বাই 2.5 ফিট দূরত্বে চারাগুলো রোপণ করার জন্য। স্থানীয় কৃষি অফিস থেকে প্রান্তিক পর্যায়ে চাষীদের কি ধরনের সহায়তা প্রদান করছেন এমন প্রশ্নে তিনি জানান, এখানে আমাদের কাছে প্রতিনিয়তই কৃষক আসে, তারা তাদের সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করি। আমাদের ধরনটা হলো যে কৃষকের দ্বার গোড়ায় সেবাটা পৌঁছায় দেয়। জামালপুর জেলার আবহাওয়া বেশ কৃষি উপযোগী। চলতি বছর মেলান্দ উপজেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে মরিচ। শুধু মরিচ চাষই নয়, এর পাশাপাশি অন্যান্য অধিক উৎপাদনশীল সবজি ও ফসল চাষে ঝুঁকছেন সামিউলের মতো হাজারো কৃষক। আর এভাবেই বদলে যাচ্ছে আমাদের অর্থনীতি, ক্ষুধামুক্ত হচ্ছে বাংলাদেশ। আবুল কাশেম, একটা সময় না ছিল ভালো থাকার ঘর, আর অভাব অনটন তো ছিল নিত্যদিনের সঙ্গী। অভাবের কারণে বেশি দূর পড়াশোনাও করতে পারেননি, তবু স্বপ্ন দেখতেন তিনি একদিন ঘুরে দাঁড়াবেন, সংসারে আনবেন সচ্ছলতা। পরবর্তীতে কৃষিকাজের মাধ্যমে ইচ্ছাশক্তি, পরিশ্রম, ধৈর্য ও সততা দিয়ে নিজের ভাগ্য বদল করেছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের মহিষাসী বাজার এলাকার কৃষক আবুল কাশেম। এক সময় অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করা কাশেম পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি কিনেছেন জমি, থাকার জন্য বানিয়েছেন সুন্দর টিনের বাড়ি, পড়াশোনার জন্য সন্তানদের পাঠাচ্ছেন স্কুলে। প্রথম দিকে মাত্র 15% জমিতে লাউ এবং শশা চাষের মাধ্যমে কৃষিকাজ শুরু করেন। সেই বছরেই তিনি লাউ ও শশা মিলে প্রায় 1,10,000 টাকা আয় করেন। সেই যে শুরু, আর পিছনে ফিরে তাকাতে হয়নি কাশেমকে। সবজি চাষের মাধ্যমে তার এই ভাগ্য বদলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আগে আমাদের কোনো জমি জমা ছিল না, মানুষের বাড়িতে দিনমজুর কাজ করতাম, অনেক কষ্টে আমাদের সংসার চলতো। এখন আমি এই সবজি চাষ করে অনেক সাফল্য হয়েছি। সবজি চাষ করার পরে আল্লাহ দিলে অনেক টাকা আমার আয় হয়েছে। এখন আমরা অনেক সুন্দর সচ্ছল ভাবে চলি। ওই সময় দিনমজুর কাজ করতে থাকি আমার চাচাতো ভাইয়ের বাড়িতে। অনেকদিন করলাম, করার পরে আমার চাচাতো ভাই কয় যে কাশিম তুমিও সবজি চাষ করো, এগুলোর মধ্যে
অনেক আয় আছে, টাকা আছে। পরে আমি একটা জায়গা নিলাম 15% 300 টাকা করে আর কি কর হিসেবে। ওইটা নেওয়ার পরে ওইটার মধ্যে লাউ বুনলাম, লাউ শশা দিলাম। তাতে ওই লাউ শশা আল্লাহ দিলে অনেক ভালো হইলো। তারপরে আস্তে আস্তে বছর যায়, আমরা আস্তে আস্তে এগুলো বাড়াইতে থাকি। প্রথমে আমি 43,000 করে 16.5% জমি কিনি। এখন বর্তমানে আমার 8 বিঘা জমি আছে। এবারে লোক ছিলাম আমরা 2 ভাই 2 বোন। বোন 2টার বিয়ে হয়ে গেছে, ভাইও বিয়ে করছে। ভাই গেছে রোজায় মাসে এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি এখন একাই, আমার সাথে আমার 2 বাস্তি, ভাবি, বাপ মা সবাই আমরা একত্র একসাথে থাকি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা মাদ্রাসায় পড়ে আর ছেলেটা এখনো লেখাপড়া করে না। ছেলের বয়স 5 বছর। বর্তমানে তিনি লাউ, শশা, মরিচ, করলা, ধুন্দল, আলু, বেগুন, ঢেঁড়স সহ অন্যান্য সবজির চাষ করছেন। লাউ চাষে বিঘা প্রতি খরচের পরিমাণ কেমন জানতে চাইলে কাশেম জানান, লাভে অনেক লাভ হয় আমাদের। এক পাখি জায়গা বুনলে খরচ যায় 20,000 টাকার মতো। স্থানীয় বাজার সহ রাজধানীতে লাউয়ের ব্যাপক চাহিদা ও দাম ভালো থাকায় মাঠ থেকেই লাউ কিনে নিয়ে যায় স্থানীয় পাইকার সহ জেলার অন্যান্য ব্যবসায়ীরা। লাউ চাষে লাভের পরিমাণ কেমন জানতে চাইলে তিনি বলেন, এক বছর 4 লাখ 5 লাখ, এক বছর 6 লাখ টাকা হইল। শশা, লাউ, ভেন্ডি, করলা এইসব সবজি করে ভালো লাভ হইলে 1 লাখ টাকা বেচতে পারি। সবজি চাষ বিষয়ে বিস্তর জ্ঞান না থাকলেও ধীরে ধীরে তিনি আয়ত্ত করে নিয়েছেন সবকিছু। স্থানীয় সফল কৃষক, কৃষি কর্মকর্তা ও ডিলারদের কাছ থেকে নিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ। লাউ চাষে কি ধরনের পরিচর্যা করতে হয় এ প্রসঙ্গে তিনি জানান, লাউ সাথী ফসল হিসেবে বুনি। এগুলা 2 হাত পর পর কেল করি আমরা। কেল করে নে তারপর খেতে পানি দিই। পানি দেওয়ানোর পরে ক্ষেত আবার শুকনো হয়। শুকনো হইলে যে সময় জোয়ায় ওই সময় আমরা একটা করে দানা 1.5 হাত পর পর গাড়ি, তারপরে আবার 7 হাত পর পর 2টা করে লাউয়ের দানা দিয়া রেখে যাই। এইভাবে আস্তে 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 বুনি। তারপরে চারা 3 পাতা হইলে কহকটা ডিএপি সার দেই আর উপরে ছাটকিরে বীজ দেই। তারপরে 4-5 পাতা অনের পরে হ্যাট্রিক মারি। হ্যাট্রিকের কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, আমি আগে সবজি চাষ করা বেশি ভালোভাবে বুঝতাম না। পরে জেমি কোম্পানিতে চাকরি করে রবি ভাই আসলো, বললাম যে ভাই আসো আমার খেতে আসো। যাই আমার ক্ষেত যে এরকম থুবিয়ে গেছে, গাছ লাল হয়ে গেছে গা। পরে রবি ভাই গাছ দেখে বললো আমার কাছে একটা ওষুধ আছে হ্যাট্রিক, ওটা দেওয়ার পরে গাছ সবুজ হয়ে গেল, তেলতেলা হয়ে গেল, থুবরা ভাবও কাটে গেল, গাছে অনেক ফলও সুন্দর ভাবে আইসা পড়ছে। তাতে এই হ্যাট্রিক ব্যবহার করে আমরা অনেক ভালো সাফল্য হয়েছে। সবজি চাষ একটি লাভজনক কৃষি। লাভজনক সবজি চাষে নতুন চাষীদের করণীয় প্রসঙ্গে তিনি জানান, কৃষক ভাইদের কাছে আমার আহ্বান, এক সময় আমার কোনো কিছুই ছিল না। এখন সবজি চাষ করে আস্তে আস্তে আমি জমি কিনেছি। আমরা ছোটবেলায় দেখতাম যে গমের ডাটি দিয়ে আমাদের ঘরের ছাউনি। এখন আল্লাহর রহমতে আস্তে 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 সুন্দর করে 14 টিন দিয়ে একটা ঘর দিছি, পিরাটিরে বান্ধিয়া। আর একটা গোয়াল ঘর করছি 12 টিন দিয়া, গ্রিল লাগিয়া, একবার ভিতরে খাঁচা দিয়া 5-7টা গরু পালি। একটা গাভী আছে আর 3টে আর কি এমনি ভর্তি আর কি। ওটি বিয়ে আর 2 মাস পর। এখন গাভীতে দুধ হয় হলো 10 কেজি করে পার ডে আর কি সকালে। আপনারাও যদি আমার মতো এইভাবে সাফল্য হতে চান, আপনারা সবাই পরিশ্রম করেন এবং এই সবজি চাষ করেন। এদিকে আবুল কাশেমের সাফল্যে খুশি এলাকার অন্যান্য চাষিরা। তার এমন সাফল্যে এলাকার এখন অনেকেই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এমন এক স্থানীয় চাষি জানান, আমার গ্রামের কাশেম কৃষি কাজ করে, সার বীজ দিয়ে তারপরে বীজ প্রয়োগ করে সে ভালো ফলন পায়, ভালো যত্ন করে উন্নত হয়েছে। তার দেখা দেখি অনেক কৃষক তার সাজেশন নিয়ে অনেক এগিয়ে গেছে, উন্নত হয়েছে। কথা হয় একটি পেস্টিসাইড কোম্পানির স্থানীয় প্রতিনিধির সাথে। সবজি চাষের জন্য কৃষকদের কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন জানতে চাইলে তিনি বলেন, সে চাকরির সুবাদে অনেক সময় আমি মাঠে ফিল্ডে কৃষকদের সাথে দেখা করতে আসি, তাদের অনেক সময় পরামর্শ দিয়ে থাকি এবং সবজি ক্ষেত মাঠে এসে পরিদর্শন করে কোনো সমস্যা আছে কিনা, গাছের বা কোনো রোগ বালাই হচ্ছে কিনা সেটা দেখে তাদেরকে সরাসরি একটা পরামর্শ দিয়ে থাকি। সবজি চাষে বিভিন্ন সময়ে অন্যান্য চাষীদের পাশাপাশি কাশেমকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন মহিষাসী বাজারের সার ও পেস্টিসাইডের ডিলার হুমায়ুন কবির।
কাশেমের সফলতা সম্পর্কে তিনি বলেন, কাশেম আমার এখানকার সবচেয়ে বড় এবং কি পুরানা কৃষক। ওর সবসময় আমরা চেষ্টা করি ভালো জিনিসটা করার জন্য, কারণ আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমরা চেষ্টা করি যাতে ওর কোনো সমস্যা না হয়। ওর সবসময় ভালোর দিকটাই চিন্তা করি। ও অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, অনেক অল্প বয়সের থেকে জিনিসটা শুরু করছে। অতএব যদি একটা জিনিস লস খেয়া যায়, কিন্তু ওর ওঠা অনেক কঠিন। যার কারণে আমরা সবাই মিলাই, আমাদের কৃষি অফিসার সহ বা আমাদের অন্যান্য যারা কোম্পানির অফিসার আছে এরা সহ সবসময় আমরা ওর জমিটা ভিজিট করি, দেখি। প্রায় প্রতি সপ্তাহে আমরা যে কোনো একজন নিয়ে যায়, আমরা জমিটা দেখি কোন সময় কোন জিনিসটা দেওয়া লাগবো, কোন জিনিসটা ব্যবহার করার দরকার। এই জিনিসটা আমরা চেষ্টা করি সবসময় সঠিক সময় দেওয়ার জন্য। যার কারণে আবহাওয়া অনুকূলে থাকলে ওর জিনিসটা লস খুব কমই হয়েছে। যার কারণে অল্প সময়ের মধ্যে মোটামুটি খুব ভালো মতো লাভবান হয়েছে, এমনকি আগায় গেছে। যেমন আগে ওর নিজের কোনো জমি ছিল না, এটাই সত্যি কথা, কিন্তু এই গত 5-7 বছরের মধ্যে অনেক কিছু করছে আর কি। ওর জমির জন্য, ওর ফ্যামিলির জন্য। আর একটা ভাই ছিল, ভাইটা মারা গেছে, কিন্তু তারপরে ও একাই এখনো অনেক চেষ্টা করতেছে, অনেক আগে গেছে অনেক। এটা আমরা অর্জনের সাফল্যই মনে করি। সবজি চাষের মাধ্যমে চাষিরা পাচ্ছেন ব্যাপক সফলতা, পাশাপাশি অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। অন্যান্য চাষিদের পাশাপাশি কাশেমের সফলতার ব্যাপারে ধামরাই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, এক সময় মানুষ কৃষি খাওয়ার জন্য করতো, এখন খাওয়ার জন্য কেউ করে না। কৃষিটা এখন যারাই করে এটা বাণিজ্যিক ভাবেই করে, ফসল উৎপাদন করবে, খাবে, বিক্রি করবে। আর্থিক বিষয়টা কৃষক এখন উৎপাদনের আগে বিবেচনা করে আমি কোন ফসলটা করে কতটুকু আর্থিক লাভবান হতে পারবো। স্থানীয় কৃষি অফিস থেকে প্রান্তিক পর্যায়ে চাষিদের কি ধরনের সহায়তা প্রদান করছেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের মোবাইল নাম্বার কৃষকদের কাছে থাকে, তো মোবাইলে ওনারা ফোন করে যোগাযোগ করে। আমাদের ইউনিয়ন পর্যায়ে অফিস আছে, ইউনিয়ন পর্যায়ে অফিসে গেলে ওনারা আমাদেরকে পায়, তখন বলে যে আমার জমিতে এই সমস্যাটা, আমার জমিটা একটু দেখতে হবে। আমরা ওনাদের জমি পরিদর্শন করে তারপরে উপযুক্ত পরামর্শ দিয়ে থাকি। লাভের ক্ষেত্রে মিল্ডিউ পাউডারি আছে, ব্লাস্ট আছে, কি এই রোগগুলো হইলে তখন আমরা ছত্রাকনাশক পরামর্শ করি স্প্রে করার জন্য। ছত্রাকনাশকের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, যেগুলা নতুন গ্রুপ নতুন ভাবে আসে, এই গ্রুপগুলো একটু কার্যকর বেশি হয়। জিএমই গ্রুপ হ্যাট্রিক একটা প্রোডাক্ট আছে, হ্যাট্রিক প্রোডাক্টটা আমরা মাঠে প্রয়োগ করে দেখেছি, প্রোডাক্টটা ভালো, গুণগত মানসম্মত একটি প্রোডাক্ট। যারা উপসহকারী আছে, আমাদের কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে, কৃষকদের পরামর্শ দিয়ে থাকে, কৃষকদের নতুন নতুন জাতের ব্যাপারে, নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি এদের মাঝে আমরা পৌঁছে দিয়ে থাকি। উপজেলায় প্রতি বছর সবজি চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। বাড়তি লাভের আশায় একই জমিতে লাউ, শসা সহ একের অধিক সাথী ফসলের চাষ করছেন আবুল কাশেম সহ অন্যান্য চাষিরা। আর এভাবেই নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন আবুল কাশেমের মতো হাজারো কৃষক। কিচেন গার্ডেন খ্যাত মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ সবজি গাজর। উপজেলার সর্বত্রই চাষ হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি। চলতি বছর সময়মতো বৃষ্টি হওয়াতে গাজরের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় বাজার সহ পাশের জেলা ঢাকায় গাজরের ব্যাপক চাহিদা থাকায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। এমনই একজন চাষি সিংগাইর উপজেলার জয়মন্টপের আব্দুল আলিম, যিনি চলতি বছর 3 পাখি জমিতে চাষ করেছেন গাজর এবং প্রতি বছরের ন্যায় এবছরেও পেয়েছেন ব্যাপক সফলতা। সুপারফুড খ্যাত এই সবজিটির সারা বছরই রয়েছে ব্যাপক চাহিদা, যার ফলে বিগত 10 বছর ধরে গাজর চাষ করছেন আব্দুল আলিম। তিনি প্রতি বছরের ন্যায় এবছরও মাঠেই বিক্রি করছেন গাজর। গাজর চাষে বিঘা প্রতি খরচের পরিমাণ কেমন জানতে চাইলে আব্দুল আলিম জানান, উৎপাদন খরচ বিঘা প্রতি প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো খরচ হয়। বিঘা প্রতি আমাদের টিএসপি 1 বস্তা, এমওপি 30 কেজি, ইউরিয়া গাজরের উপরে ডিপেন্ড করে। এটা এখন বাজার মূল্য যেভাবে হয়, পাশাপাশি কীটনাশক মাটির নিচে ব্যবহার করি। গাজর যখন চারা হয় তখন আবার ব্যবহার করি। এরপরে প্রায় 1000-5,000 টাকার মতো হালে আমাদের খরচ হয়। মিট সেখানেও ওটা গাছের উপরে ডিপেন্ড করে, কারো হয়তো বা 5,000 বেশি হয়, কারো 5,000 টাকা কম খরচ হয়। তাতে এভারেজ আমাদের 35 থেকে 45-এর মধ্যে খরচ হয়। আমরা এটা 60 থেকে 70 হাজার টাকার মতো বিক্রি করতে পারি। বাম্পার ফলন পেতে তিনি কিভাবে গাজর ক্ষেতের পরিচর্যা করেন জানতে চাইলে বলেন,
আমি প্রথমত এটা রোপণ করার 10 থেকে 15 দিন পরে যখন চারাটা একটু বড় হয়েছে তখন এটার যা ঘাস ছিল আমি সেটা পরিষ্কার করে কিছু ইউরিয়া সার ব্যবহার করছি। এরপরে আবার দ্বিতীয়বার আরেকটা নিট দিছি। 2টা নিট দিয়ে আমি গাজরে সঠিকভাবে মাপ যাতে ঠিক থাকে, একটার সাথে আরেকটা যাতে লেগে না থাকে সেইভাবে পরিচর্যা করছি। ইনশাআল্লাহ আমার ফসল ভালো হয়েছে। বীজ বপনের 70 থেকে 80 দিনের মধ্যেই গাজরের ফলন পাওয়া যায়। সময় মতো সঠিকভাবে পরিচর্যা করলে হেক্টর প্রতি গাজরের ফলন হয় 20 থেকে 25 টন। গাজর চাষের সফলতা সম্পর্কে তিনি জানান, আমরা তো এই ক্ষেতে চাল কুমড়া চাষ করতাম, সেটা বাঁশ, সুতা, কামলা অনেক বেশি খরচ হয়ে আমাদের জন্য। আর প্রতিনিয়ত কামলা মানে খাটাতে হয়। আর এটা একবার 40,000 টাকা খরচ, আর কোনো খরচ নেই আমার এটার পিছনে। আমি যখন জাংলায় যাব তখন প্রতিনিয়ত খরচ করতে হয়, বিষ, কীটনাশক, সার প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, কিন্তু এটা আর আমার করতে হয় না। এই জন্য আমার এটাই ভালো লাগে এবং অন্যান্য ফসলের চেয়ে লাভ পাবো, এই জন্য গাজর চাষ করি। গাজর চাষ একটি লাভজনক কৃষি, যার ফলে শুধুমাত্র সিংগাইরই নয়, দেশের সর্বত্রই গাজর চাষে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। গাজর চাষে সফল হতে নতুন চাষীদের কি করণীয় এ প্রসঙ্গে তিনি জানান, নতুনদের উদ্দেশ্যে আমার এইটাই বলা থাকবে, গাজরের পাশাপাশি সাথী ফসল হিসেবে আমি যেমন পেঁপে চাষ করছি, আপনারাও পেঁপে চাষ করতে পারেন। আমার গাজর উঠানোর পরে আমি এই পেঁপে পরিচর্যা করতে পারবো এবং দ্বিগুণ লাভবান হব, কারণ আমার একই খরচে 2টা হয়ে গেল, একটা গাজর প্লাস পেঁপে, আমি 2টাই পেলাম, কিন্তু পাশাপাশি আমার পেঁপেটা থেকে গেল, আমি এখানে আরো বেশি লাভবান হতে পারবো। তাই নতুনদের উদ্দেশ্যে এটাই থাকবে, আপনারা সাথী ফসল হিসেবে পেঁপে দিতে পারেন গাজরের ভিতরে। গাজর চাষের মাধ্যমে চাষিরা ব্যাপকভাবে লাভবান হওয়ার পাশাপাশি হচ্ছেন স্বাবলম্বী। গাজর চাষের মাধ্যমে চাষিদের সফল হতে করণীয় সম্পর্কে সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া নিশাদ বলেন, বিভিন্ন জায়গায় গাজর চাষাবাদ হলেও সিংগাইরে গাজরের আলাদা একটা ডিমান্ড রয়েছে সব জায়গাতেই। তো দেখা যায় যে কৃষক এই খুব অল্প সময়ের মধ্যে গাজরটা চাষাবাদ করে লাভবান হতে পারে। হয়তো তারা লাগানোর 2 থেকে 3 মাস উঠে যায় এবং তারা প্রায় ডাবল লাভ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, কৃষকের গাজর চাষাবাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খরচ বা খুব বেশি পরিশ্রম হয় এমন না। এখানকার কৃষকরা সাধারণত গাজর চাষাবাদ করার পর তারা বিঘা প্রতি পুরো জমিটাই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। তাই গাজর উত্তোলন থেকে শুরু করে পরবর্তী প্রসেসিং পর্যন্ত যে ধাপগুলো, ওগুলো ব্যবসায়ীদের কাজ হয়ে থাকে। তাই কৃষক কিন্তু আলটিমেটলি খুব বেশি পরিশ্রম করে না, খুব কম পরিশ্রমেই তারা তাদের উৎপাদন খরচটা উঠিয়ে লাভবান হতে পারে। তাছাড়া গাজরের কিন্তু অনেক দিক দিয়ে লাভ। গাজরের আপনারা জানেন প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এছাড়া গাজরের যে পাতা, এটাও কিন্তু ফেলার না, এটা গোখাদ্য হিসেবে বিক্রি হয়ে যায়। তাই দেখা যায় যে গাজর চাষে মোটামুটি সব দিক দিয়ে কৃষক লাভবান হতে পারে। সারা বছর এই চাহিদা থাকায় প্রান্তিক পর্যায়ে চাষীদের কি ধরনের সহায়তা প্রদান করছেন জানতে চাইলে তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংগাইরের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমাদের অফিসারগণ মাঠে আসেন, কৃষকরা বিভিন্ন সময়ে তাদের দিক নির্দেশনা চেয়ে থাকেন। তারা বীজ থেকে শুরু করে জমিতে বপন, চাষাবাদ, যে কোনো কীটনাশক বিষয়ক, পোকামাকড় বিষয়ক, রোগবালাই বিষয়ক পরামর্শ আমাদের কাছে চেয়ে থাকেন। আমরা সর্বদা চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য। এরপর গাজরটা উঠে যাওয়ার পরও এখানে যে গাজর ব্যবসায়ী, তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করি কৃষককে সহায়তা করার। চলতি বছর সিংগাইরে 950 হেক্টর জমিতে চাষ হচ্ছে গাজর। ভালো দাম থাকায় প্রতি বছর গাজর চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। গাজরের পাশাপাশি একই জমিতে বাঁধাকপি, পেঁপে সহ একের অধিক সাথী ফসলের চাষ করছেন আব্দুল আলিম সহ অন্যান্য চাষিরা। আর এভাবেই নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন তার মতো হাজারো কৃষক। আর এভাবেই এগিয়ে যাচ্ছে দেশ, সমৃদ্ধ হচ্ছে আমাদের অর্থনীতি। মোহাম্মদ আবু সাদিক মিয়া পরিবারের অভাব ঘোচাতে পাড়ি জমিয়েছিলেন নরসিংদীতে। কাজ করতেন একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে। দীর্ঘদিন কাজ করার ফলে শরীরে দেখা দেয় বিভিন্ন রোগ ব্যাধি। পরবর্তীতে ফিরে আসেন গ্রামে, শুরু করেন কৃষিকাজ। নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম, ধৈর্য ও সততা দিয়ে নিজের ভাগ্য বদল করেছেন নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার বালুচর এলাকার সফল কৃষক মোহাম্মদ আবু সাদিক মিয়া। বর্তমানে তিনি কিনেছেন ফসলি জমি, এছাড়াও ফসল উৎপাদনের লাভের টাকা দিয়েই নির্মাণ করেছেন বাড়ি, করেছেন গরুর খামার, ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুল কলেজে। কৃষিকাজের মাধ্যমে তার এমন সাফল্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রথম কাঁচামালের ব্যবসা করতাম, তারপর নরসিংদী মাধবদী যে আমি টেক্সটাইল মিলে চাকরি লয়েছি, ওইখানে আমি 15 বছর একটা লাগায়া
রঙের কাজ করার পরে আমি অনেকদিন আমার রঙের জন্য আমার ফুসফুসিতে ঝামেলা হয়েছিল। ডাক্তাররা যখন আমার বলছে যে এগুলা রঙের দুর্গন্ধ থেকে ধুলাবালু থেকে বিরত থাকবেন। তারপর বউ বাচ্চার ফ্যামিলি নিয়ে আমি বাড়িতে আসলাম। আইসা আমি গৃহস্থী শুরু করলাম। কৃষিকাজে আমার স্বাধীন, আমি এটা ভালো মনে করি। কৃষিকাজটা আমার কাছে ভালো লাগে। পরামর্শ অনুযায়ী যে বলা যেন মন চাই না স্বাধীনভাবে আমি যাইতে পারি, চলাফেরা করতে পারি। কৃষিকাজ করে আমি ভালোই রেজাল্ট পেয়েছি, আমি উন্নত হয়েছি। আমি কৃষিকাজটাও আমি সুন্দরভাবে নিজে করি, নিজে বাজারে বিক্রি করি। সবকিছুই আমার এটাই পেশা। আমি আগে কিছু জমি কিনছি, পরে আমার ওই সাইডে বাচ্চা হয়েছে, ওই 2 বাচ্চারে 3 বাচ্চার আমি পড়ালেখা করাই। তারই পাশাপাশি আমি মোটামুটি আগের থেকে ভালো আছি। আগে ডেঙ্গার বাড়ি ঘর আসছিল, এখন দাঁড় পাক্কা টিনের করছি বেলি। শুরুর দিকে স্থানীয় সফল কৃষকদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত অফিসার, কৃষি কর্মকর্তা ও ডিলারদের কাছ থেকে নিয়েছেন কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ। আর এভাবেই নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি এলাকায় হয়ে উঠেছেন একজন আদর্শ কৃষক। এ প্রসঙ্গে মোহাম্মদ আবু সাদেক মিয়া জানান, গৃহস্থী শুরু করার পরে আমি গৃহস্থী বুঝি না, তো আমি এই যে উপসহকারী কৃষি অফিস থেকে ওরার কাছে জিজ্ঞাসা যে স্যারের পরামর্শে অনেক সময় মাজারুল ভাই এই কোম্পানি থেকে যে ভাই আপনি তো গৃহস্থী করেন, আমার মালটা ওই মালটা ব্যবহার করেন, এই পরামর্শ দেয় যে আমার এই বীজ লাগান, ওই ক্ষেতের মধ্যে ওইটা করেন। আমি ধান করছি, টমেটো লাগাইছি, মিষ্টি আলু লাগাইছি, লাউ লাগাইছি। আমার পরিবারে যা কিছু দরকার নিত্য প্রয়োজনের জিনিস, আমি শস্য ক্ষেত করছি 10 কাঠা। আমার কাছে দেখে অনেক কৃষক লাভবান। বিভিন্ন ধরনের সবজি সহ ধানের কাঙ্ক্ষিত উৎপাদন পেতে হলে অবশ্যই ভালো বীজের পাশাপাশি ভালো কীটনাশক, সার ও ভিটামিনের দরকার হয়। ধান চাষে কি ধরনের পরিচর্যা করতে হয় তা সম্পর্কে তিনি বলেন, ক্ষেতের মধ্যে আয়সা যখন দেখি একটা গাছের মধ্যে সমস্যা হয়েছে, আমি অফিসে ফোন করি। অনেক সময় আমার মাজারুল ভাইকে ফোন করি যে মাজারুল ভাই তাড়াতাড়ি আসেন। ওনা আমার ডাকে সাথে আসে, আয়সা দেখে আমার প্রেসক্রিপশন করে। আমি দোকানে যাই, দোকান যায় আমি বলি আমার ওষুধ দেয়, আমি ক্ষেত দিই। দেওয়ার সাথে যে বলা যে ওষুধ দিই, আমার কাজে লাগে। পোকের লাগে ইয়ন কোম্পানি কমরেড ব্যবহার করি, ফুল পচার লাগে আমি কারিশমা ব্যবহার করি। কমরেড কিভাবে কাজ করে তা জানতে চাইলে তিনি বলেন, কমরেড ব্যবহার করলে মাজরা পোকা থাকে না, কারেন্ট পোক থাকে না, পাতা মরানো থাকে না, আর পাতাটা যেটা এটা কারা থাকে, সবুজ থাকে। ধান চাষে বিঘা প্রতি খরচ ও লাভের পাশাপাশি নতুন চাষীদের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে কৃষক আবু সাদেক জানান, ধান এবার 20 কাঠা ক্ষেত করছি। ধানগুলা ভালো হয়েছে, কাটাতে 6 মণ হয়েছে। এমন গৃহস্থিতে আমার 60,000 টাকা লাভ হবে। পাশাপাশি আমি সবার আগে কাটিয়া ইনশাল্লাহ যদি আমার আবহাওয়া যদি ভালো থাকে, আমি এটির মধ্যে আরো লাভবান বেশি থাকবো। কৃষক ভাইদের প্রতি আমার পরামর্শ এটাই, এখন এই যে শস্য ধানের জাত যে দিতেছে, ওই ধানগুলা আগে কাটতে আগে ওরার পরামর্শ ক্রমে আমি যেভাবে করতেছি এইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনারা লাভবান হইতে পারবেন। এদিকে তার এমন সাফল্যে খুশি এলাকার অন্যান্য চাষিরা। তার দেখা দেখেই এলাকায় এখন অনেকেই কৃষিকাজে আগ্রহী হয়ে উঠেছেন। এমন একজন স্থানীয় চাষি জানান, আমাদের গ্রামে সাদেক মিয়া ঢাকা চাকরি করতো, সুস্থ আছেন, অসুস্থতা ডাক্তারের চিকিৎসার জন্য ডাক্তার বলে চাকরি করা নিত না। তখন হ্যাঁ কৃষি কাজ করতেছে, কৃষি কাজ করে হ্যাঁ মোটামুটি লাভবান। এখন কোম্পানির ওষুধ ব্যবহার করছে, আমরা করতাম অন্য কোম্পানির ওষুধ ব্যবহার। তো সাদেক মিয়া এখন কোম্পানির ওষুধ ব্যবহার করতেছে, তখন সাদেক মিয়া দেয়া দিয়ে আমরাও ওইটাই ব্যবহার করিয়া আমরাও ইনশাল্লাহ লাভবান। সাদেক মিয়ার সফলতা দেখি আমরা এলাকার মানুষ সবাই খুশি। তার সাজেশন মতো আমরা কাজ করি, তার মতো সফলতা অনেক জন্য আমরা কাজ করতেছি। কথা হয় ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এর একজন স্থানীয় প্রতিনিধির সাথে। ধান চাষের জন্য কৃষকদের কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন জানতে চাইলে তিনি বলেন, কৃষকরা যখন ফসল ফলাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, তখন আমরা চাষি পর্যায়ে মাঠে এসে ফসল দেখে, রোগ দেখে, পোকা দেখে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। প্রমোশনাল কিছু কাজ করি, আমরা ক্যাম্পেইন করি, মাইকিং করি, ফার্মারদের নিয়ে অ্যারেঞ্জ মিটিং করি। এই কাজগুলো করে সঠিক পরামর্শ চাষিদের দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় পত্রগ্রামের সাদেক আলী ভাইয়ের এই জমিতে ইয়নের কমরেড এবং কারিশমা দেওয়ার পরামর্শ দিয়েছিলাম, যার কারণে উনি আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহার করেছিল। এবং দেখা যাচ্ছে যে এই কমরেড এবং কারিশমা দেওয়ার কারণে মাঠের মধ্যে অনেক ধান আছে, তার মধ্যে এই সাদেক আলী ভাইয়ের জমির ধান অনেক ভালো হয়েছে। আমাদের মেসেজ ছিল কমরেড দিলে ধানের জমিতে মাজরা লাগবে না, পাতা মোড়ানো লাগবে না, কারেন্ট পোকা লাগবে না। ধান চাষের মাধ্যমে আবু সাদেক মিয়ার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কালিয়ানী বাজারের পেস্টিসাইড ও কীটনাশকের ডিলার মোহাম্মদ আবুল হোসেন।
ঢাকা শহরতে চাকরি ছাইরা দিয়ে আসার পরে নিজে এলাকা কৃষি করিয়া উপকৃত হইয়া অনেক জমি জমা রাখছে। তারপর বাড়ি ঘর ডেভেলপমেন্ট হয়েছে, তার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ভালো কলেজে লেখাপড়া করাইতে পারতেছে। কিছুদিন আগে আগাম দান করছে, আসছে কি কি দিলে ভালো হইব। প্রথমে আমি আগাছা নাশক দিছি, 21 দিন পরে দিলাম ভাইটাল বোরন, অন্যান্য যে সার, জিঙ্ক, কৃষি বৃদ্ধি করার জন্য এনার্জি, এইগুলা দেওয়ার পরে জমি খুব ভালো হয়েছে। এরপরে দিলাম কমরেড। কমরেডের কাজ হলো মাজরা পোকা ধরবে না এবং পাতা মুড়ানো থাকবে না, যে পাতা মুড়ায় আলায় বা পাতা সাদা হইয়া যায়, এগুলা হবে না পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে। তারপরেও সাদেক ভাইয়ের যে ফসলটা হয়েছে অনেক বৃদ্ধি হয়েছে। আগাম দান হইলেও তার প্রতি 10 শতক জায়গায় 5 মনের ঊর্ধ্বে দান হয়েছে। কোন একজন সৎ মানুষ, আদর্শ মানুষ, কাউকে কোনোদিন খারাপ পরামর্শ দেয় না, সুপরামর্শ দেয়। সাদেক ভাইয়ের সাফল্যে আমরা এই অত্র এলাকার মানুষ সকলেই গর্বিত। নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি ধান চাষে উদ্বুদ্ধকরণে প্রান্তিক চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। প্রান্তিক পর্যায়ে চাষীদের কি ধরনের সহায়তা প্রদান করছেন জানতে চাইলে নান্দাইল উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন বলেন, কৃষকদের একদম ধার প্রান্তে যে কৃষি পরামর্শ দিয়ে থাকি। প্রতিটি ইউনিয়ন পরিষদে ফিয়াক সেন্টার আছে, ওইখানেও আমরা বসি। ওনারা আমাদের ফিয়াক সেন্টারও গিয়ে যোগাযোগ করে সমস্যার কথা আমাদেরকে তুলে ধরে। বুড়ো মৌসুমে ওই কৃষকের বীজের চাহিদা, সারের চাহিদা, কীটনাশকের চাহিদা, সকল বিষয়ে আমরা পূর্ব থেকেই নজরদারি করি। চাষ করার পরে কৃষকদের যে সমস্যাগুলি হয় সরজমিনে পরিদর্শন করে সঠিক বালানাশক সঠিক মাত্রায় প্রয়োগের সঠিক পরামর্শ দিয়ে থাকি। এবার জমিতে মাজরা পোকা ও পাতা মোড়ানোর ব্যাপক আক্রমণ শুরু হয়। আমরা তখন এই একই ওষুধ দিয়ে 2টা পোকা দমনের জন্য পরিকল্পনা করি। তখন আমাদের মাঠে ছিল কমরেড ইয়ন কোম্পানির। এই কমরেডটা আমি একটা কৃষকের কাছে দেওয়ার জন্য সাজেস্ট করি। পরিদর্শন করে দেখি অত্যাধিক মারাত্মক কাজ করেছে। কমরেডটা এমন এক কীটনাশক, এটা বহুগুণ সম্পন্ন। এই কীটনাশক মাজরার পাশাপাশি পাতা মোড়ানো এবং বিপিএস দমন করে থাকে। এই কমরেডটা পরিবেশ বান্ধব, এর জন্য আমাদের শারীরিক শরীরের কোনো ক্ষতি হয় না। কমরেড ব্যবহার করলে গাছের পাতা সবুজ থাকে, কৃষকরা অনেক লাভবান হয়। ধান চাষের মাধ্যমে সাদেক মিয়ার সফলতার ব্যাপারে তিনি বলেন, বীজ থেকে শুরু করে সার, কীটনাশক, যত কৃষি পণ্য আছে প্রাপ্তির সহযোগিতা আমরা করে থাকি। নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে, যদি কোনো পণ্যের ঘাটতি না হয় সেদিকে আমরা অনেক নজর দিয়ে থাকি। আর্থসামাজিক অবস্থা উন্নতির জন্য আধুনিক পদ্ধতিতে ধান চাষ, ভুট্টা চাষ, মিষ্টি আলু, যত শীতকালীন শাকসবজি, গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের জন্য আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাটি বেশ উর্বর। চলতি বছর উপজেলায় ব্যাপকভাবে ধানের পাশাপাশি চাষ হচ্ছে টমেটো, লাউ, শসা, মরিচ, করলা, ধুন্দল, আলু, বেগুন, ঢেঁড়স সহ নানা ধরনের সবজি। ধানের বাম্পার ফলন ও ভালো দাম থাকায় প্রতি বছর আবু সাদিক মিয়ার মতো হাজারো কৃষক নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন, যার মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতি। রাজধানী ঢাকায় বেশিরভাগ সবজি আসে পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে, যেখানে সব রকমের সবজি চাষাবাদ করা হয়। এজন্য এই জেলাকে কিচেন গার্ডেনও বলা হয়। বর্তমানে এই এলাকায় শীতকালীন সবজি হিসেবে ফুলকপির ব্যাপক চাষাবাদ হয়েছে। অনেকেই ফুলকপি চাষের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক লাভের আশা করছেন। তেমনই এক কৃষক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হোসেন, যিনি ব্যবসার পাশাপাশি ফুলকপি চাষ করছেন। ব্যবসার পাশাপাশি কিভাবে কৃষিকাজের সাথে জড়িয়ে পড়লেন এ বিষয়ে তিনি জানান, ফুলকপি চাষ করেছি আপনার 6 বছর যাবত। আমার আব্বা কৃষিকাজ করতো, পাশাপাশি কীটনাশক ব্যবসা করতো। সেই থেকে কৃষিতে গল্প হওয়া, এটাতে লাভ ভালো, সেই জন্যই কৃষিকাজে আসা। কৃষিকাজ যেমন লাভজনক একটি পেশা, তেমনি লোকসানও রয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও মোজাম্মেল 3 বিঘা জমিতে চাষ করেছেন ফুলকপি। ফুলকপি চাষে বিঘা প্রতি খরচের পরিমাণ কেমন জানতে চাইলে মোজাম্মেল জানান, বিঘা প্রতি আমার 25,000 টাকা খরচ হয়েছে। আর বিঘা প্রতি আপনার 10,000 টাকা চারা লাগছে, 5,000 টাকা সার লাগছে, লেবার কস্টিং লাগছে আপনার আমার 10,000 টাকা। সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি 60 থেকে 70,000 টাকা লাভের আশা করছেন মোজাম্মেল। এটা আপনার সময় কম লাগে এবং আপনার ঝুঁকি কম এবং এটা কম ইউজ করতে হয়।
এই জন্য আপনার কস্টিং কম লাগে, অল্প দিনে বাজারজাত করা যায়, এই জন্য এটা লাভ বেশি। 3 বিঘা ফুলকপি চাষ করেছি, সব খরচ বাদ দিয়ে আমার মোটামুটি লাভ থাকবে 2 লক্ষ টাকার মতো। এখানে দৈনিক মজুরির ভিত্তিতে ফুলকপির ক্ষেতে কাজ করছেন শ্রমিকেরা, ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহায়তা পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, কৃষি অফিস থেকে নিয়মিত সহযোগিতা পাই। আমাদের মাঠে করোনা কোনো সমস্যা হলে আমরা তাদেরকে ডাকি, তারা মাঠে এসে পরিদর্শন করে আমাদের পরামর্শ দেয়, সে পরামর্শ মতো আমরা কাজ করলে আমরা সেটাকে সলভ করতে পারি। ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সিংগাইরে অন্যান্য ফসলের পাশাপাশি কৃষকরা যাতে সবজি চাষের মাধ্যমে নিজেরা লাভবান হতে পারে সেজন্য চাষিদের উদ্বুদ্ধকরণে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণের মাধ্যমে উঠান বৈঠক, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, এখানে একটা আমাদের ফিয়াক সেন্টার আছে, এই সমস্ত জায়গায় কৃষক ভাইদের সাথে যখন পরামর্শ দেয়, তারা যখন আমাদের কাছে পরামর্শ নিতে আসে যে কি ফসল চাষ করলে লাভবান হওয়া যায়, তখন কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শের সাথে এই ফুলকপির এই কথা বললে দেখা যায় যে তারা এই ফুলকপি চাষে উদ্বুদ্ধ হয়। ঢাকার একদম কাছে হওয়ায় ক্রেতাদের সিংগাইরের উৎপাদিত সবজির রয়েছে ব্যাপক চাহিদা। বর্তমানে সারা বছরেই ফুলকপির চাহিদার পাশাপাশি দাম ভালো থাকলেও শীতের শেষের দিকে কমতে থাকে দাম। ফুলকপি চাষের মাধ্যমে চাষিরা কিভাবে আরো বেশি লাভবান হতে পারে এ ব্যাপারে তিনি বলেন, যখন কৃষক আগাম কোনো কিছু চাষ করে তখন কিন্তু আসলে এইগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি থাকে, আর যখন একেবারে মূল সিজন আসে তখন কিন্তু বাজারে যখন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকে তখন কিন্তু দাম অনেক সময় কমে যায়। তাই আমরা কৃষক ভাইদের সবসময় উদ্বুদ্ধ করি তারা যাতে একটু অফ সিজনে এবং জৈব উপায়ে, বিশেষ করে তারা যদি উত্তম কৃষি মেনটেন করে, এই সবজিগুলো কিন্তু তাদের দেখা যায় যে দেখতে ভালো হয়, খেতে সুস্বাদু হয় এবং এগুলোর যে শেপ লাইফ এগুলো কিন্তু অনেক দীর্ঘ সময় থাকে। ফুলকপি এমনই একটি সবজি যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি সহ শরীরের জন্য অতি প্রয়োজনীয় আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সালফার। তবে আজকাল অনেকেই বেশি লাভের আশায় কিংবা অজ্ঞতাবশে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে পুষ্টিকর এই সবজিটির গুণগত মান নষ্ট করে ফেলছে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফুলকপি চাষের সচেতনতার প্রশ্নে তিনি বলেন, কৃষক ভাইরা অনেক সময় না জেনে অতিরিক্ত কীটনাশক এটা ব্যবহার করে, তারা যাতে জুডিশিয়ার ইউজ করে, পরিমাণ মতো কীটনাশক ব্যবহার করে এবং সেটা যাতে নিয়ম মাফিক করে। এই জন্যও কিন্তু আমরা আমাদের কৃষক ভাইদেরকে প্রত্যেকটা প্রশিক্ষণে কিন্তু আমাদের একটা অংশ থাকে যে তারা যাতে সমন্বিত বালাই দমন ব্যবস্থা বা উত্তম কৃষি ব্যবস্থাপনা এগুলোর মাধ্যমে যাতে এই নিয়মগুলা অনুসরণ করে তারা যাতে আমাদের সবজিগুলা চাষাবাদ করে। চলতি বছর সিংগাইরে 210 হেক্টর জমিতে চাষ হচ্ছে ফুলকপি। প্রতি বিঘায় 4000 ফুলকপির চারা রোপণ করা যায়। চারা রোপণের 2 থেকে আড়াই মাসের মধ্যেই ফুলকপি বাজারজাত করা যায়। শুধু ফুলকপি নয়, স্থানীয় কৃষি অফিসের সহায়তায় বাড়তি লাভের আশায় ফুলকপির সাথে সাথী ফসল হিসেবে মোজাম্মেল সহ অন্যান্য চাষিরা চাষ করছেন বাঁধাকপি। আর এভাবেই নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন মোজাম্মেলের মতো হাজারো কৃষক, যার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে দেশ, বদলে যাচ্ছে আমাদের অর্থনীতি। টমেটো একটি শীতকালীন সবজি হলেও বর্তমানে সারা বছরই পাওয়া যাচ্ছে। সারা বছরই চাহিদার পাশাপাশি বর্তমানে এই রমজান মাসেও টমেটোর ভালো দাম পাচ্ছেন চাষিরা, যার ফলে টমেটো চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। পাশাপাশি টমেটো চাষে সফলতা পাচ্ছেন তারা। এমনই এক সফল চাষি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধরলাই ইউনিয়নের চর উলাইল গ্রামের আব্দুল আজিজ। শীত শেষ হলেও চর উলাইল ছাড়াও সিংগাইর উপজেলার বহু গ্রামে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। বিগত বছরগুলোতে টমেটো চাষে খরচ কম হলেও বর্তমান সময়ে সার, কীটনাশক, বীজ, শ্রমিকের মজুরি সহ অন্যান্য খাতে খরচ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে চাষি আব্দুল আজিজ জানান, আমার এই গছাগুলো আছে 6 টাকা পিস কিনা। এক প্যাকেট টমেটোর দানা আনলে 1000 টাকা লাগে 5 গ্রাম দানা। সার, বিষ, কীটনাশক বদলি টদলি লইয়া, ফিতা টিতা লইয়া ইন টোটাল আমার 35-40 হাজার টাকা খরচ হয়। একটা জিনিস সবাই আবার অত হয় না, আমার আবার বদলি লইয়া কাজ করতে হয়, আমার একটু বেশি লাগে। যারা নিজে কাজ করতে পারে তাদের একটু কম হয়।
বিগত 8 বছর ধরে তিনি টমেটো চাষ করছেন, যার মাধ্যমে আজিজের সংসারে এসেছে সচ্ছলতা। বর্তমানে কৃষিকাজই তার একমাত্র পেশা। প্রতি বছরের ন্যায় এবছরও আব্দুল আজিজ 2 বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। বর্তমানে টমেটোর বাজার দর কেমন ও কি পরিমাণ টাকা আয় হয় এমন প্রশ্নে তিনি জানান, তো আজকে আমি প্রথম 1 বিঘায় থেকে 23 কেজি টমেটো ছিঁড়ছি, 1600 টাকা মন বিক্রি করছি, 40 টাকা কেজি। এটার ফলন হচ্ছে 1 থেকে 150 মন। এটা খরচ আছে আমার 35-40 হাজার টাকার মতো। 2 বিঘা জমিতে আমি বছর যদি আপনার 1000 টাকা মন পাই তাহলে 3 লাখ টাকার আশা করছি, আর যদি কিছু কম পাই আশা করা যায় 2 লাখ 2.5 লাখ টাকা পাবো। এখন যে বাজারটা আছে 1600 টাকা মন, এটা পাইলে তো ভালো আর কি। আর যদি এর দিক দিয়ে 1800 টাকা মন হয়ে যায় তাহলে আবার ওই দিক দিয়ে আবার একটু কম হবে, তাতে মোটামুটি ভালো আর কি। টমেটো তরকারি, সালাদ ও সস হিসাবে খুবই জনপ্রিয় একটি সবজি। এছাড়াও পুষ্টিকর এই সবজিটির রয়েছে বহুবিধ ব্যবহার, তাই প্রতিনিয়ত এর চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় কৃষি অফিস থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন জানতে চাইলে তিনি জানান, কৃষি অফিসে তো আমার ভালো সহযোগিতা করে, সার দেয়, ভুট্টা করছি, ভুট্টা দিয়েছে, আমার সার বীজ দিছে, এর খরচপাতি দেয়। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাটি বেশ উর্বর, ফলে এই উপজেলায় সব ধরনের ফসল চাষাবাদ করা হয়। এছাড়াও এই উপজেলা ঢাকার পার্শ্ববর্তী হওয়ার জন্য এই এলাকার সবজির ব্যাপক চাহিদা রয়েছে। নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি চাষীদের উদ্বুদ্ধকরণে প্রান্তিক চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া নিশাত বলেন, কৃষকদের সবসময় উদ্বুদ্ধ করে থাকি যাতে তারা আধুনিক এবং আগাম যে জাতগুলো আছে টমেটোর, সেই জাতগুলো চাষাবাদ করে, অথবা শীতকালীন টমেটোর পাশাপাশি তারা গ্রীষ্মকালীন টমেটোটা চাষ করে, কারণ এগুলোর বাজার মূল্য শীতকালীন টমেটোর তুলনায় অনেক বেশি। এবং এই টমেটো জাতগুলো যখন তারা চাষ করবে তখন শীতকালীন টমেটো চাষ করে তারা যতটুকু লাভবান হবে তার থেকে অনেক বেশি লাভবান হতে পারবে। আমরা চাষাবাদের ক্ষেত্রে কৃষকদেরকে বলি বিভিন্ন রাসায়নিক সার বা ক্ষতিকর যেই কীটনাশক গুলো আছে সেগুলো না ব্যবহার করে এগুলোর পরিবর্তে আমরা তাদেরকে জৈব সার, কম্পোস্ট সার এগুলো মাটিতে ব্যবহার করতে বলি, অথবা কীটনাশক দমনের ক্ষেত্রে আমরা বিভিন্ন জৈব দমন পদ্ধতি যেমন ফেরোমন ফাঁদ, স্টিকি ট্র্যাপ এই জিনিসগুলো আমরা তাদেরকে ব্যবহার করতে বলি, যাতে এটা পরিবেশগত ভাবে সমৃদ্ধ হয়, পরিবেশগত ভাবে নিরাপদ হয় এই চাষাবাদগুলো, এবং ফলনও ভালো হয়। চলতি বছর সিংগাইরে 240 হেক্টর জমিতে চাষ হচ্ছে টমেটো। জেলার সর্বত্রই টমেটোর চাষ সম্প্রসারণের পাশাপাশি কিভাবে স্বল্প সময়ে অধিক উৎপাদন নিশ্চিত করা যায় সে ব্যাপারে কৃষকদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। শুধু টমেটো চাষই নয়, এর পাশাপাশি অন্যান্য অধিক উৎপাদনশীল সবজি ও ফসল চাষে ঝুঁকছেন উপজেলা প্রান্তিক চাষিরা। সরিষা একটি তেল জাতীয় ফসল। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন মানুষ সয়াবিন ছেড়ে সরিষার তেলের দিকে ঝুঁকছে, ফলে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে ব্যাপকভাবে চাষ হচ্ছে সরিষা। প্রচলিত সরিষার জাত ছাড়াও নতুন নতুন উচ্চ ফলনশীল সরিষার জাত উদ্ভাবনে গবেষণা চালাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় অধিক উৎপাদনশীল সরিষার জাত বাড়ি সরিষা 18 এর চাষ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জ সিংগাইর উপজেলা কৃষি অফিস। এই উপজেলার জয়মন্টপের কমলনগরে 66 বিঘা জমিতে চাষ হচ্ছে বাড়ি সরিষা 18। এটি একটি উচ্চ ফলনশীল ও ক্যানোলা মানের অধিক পুষ্টি সমৃদ্ধ সরিষার জাত। কি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই নতুন জাতের সম্প্রসারণে সিংগাইরে চাষ করা হচ্ছে জানতে চাইলে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, বাড়ি সরিষা 18 এটা ক্যানোলা মানের জাত। আমাদের ভোজ্য তেলের উৎপাদনের দিক থেকে আমরা এখনো কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। আমাদের বাংলাদেশে কিন্তু 20 থেকে 25 হাজার কোটি টাকার মতো আমাদের এই ভোজ্য তেল আমদানি করতে হয়। আমাদের সরকারের কিন্তু এখন একটা লক্ষ্যমাত্রা আছে আমাদের যাতে এই ভোজ্য তেলের আমদানি নির্ভরশীলতা এটা যাতে আমরা কমিয়ে নিয়ে আসি, এবং আগামী 3 বছরের মধ্যে আমরা প্রায় যাতে এখানে 40% যাতে আমাদের এই আমদানি নির্ভরশীলতা এটা যাতে হ্রাস পায়। এই জন্যই কিন্তু আমাদের এই সরিষার আবাদ এটা কিন্তু আমাদের আসলে সম্প্রসারিত হচ্ছে, এবং আমরা এই নতুন জাতের সরিষাটা সম্প্রসারণ করার চেষ্টা করতেছি।
বাড়ি সরিষা 18 এর বিঘা প্রতি ফলন ও অন্যান্য জাতের তুলনায় এই জাতের সরিষা চাষে খরচের পরিমাণ সম্পর্কে তিনি জানান। হ্যাঁ, বিঘা প্রতি এই জাতের সরিষা আসলে বললাম যে অন্যান্য জাতের তুলনায় এই জাতের সরিষার ফলন কিন্তু বেশি। যেখানে অন্যান্য জাতের সরিষা 1 বিঘায় 4 থেকে 5 মণ এবং ভালো হলে আমাদের দেখা যায় 6 মণ পর্যন্ত ফলন দেয়, সেখানে এই জাতের সরিষা ভালোভাবে যদি পরিচর্যা করা যায় এটা কিন্তু আমাদের বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 মণ পর্যন্ত ফলন দেয়। এই জাতের সরিষা আমি বলবো যে খরচের পরিমাণ তুলনামূলকভাবে কম, কারণ অন্যান্য জাতের সরিষা কিন্তু আমাদের বিঘা প্রতি আমরা বলি যে 1 থেকে 1.5 কেজি পরিমাণ আমাদের বীজ লাগে। তো এই জাতের সরিষা এটা কিন্তু আমাদের বীজের পরিমাণ 700 থেকে 800 গ্রাম জাতের সরিষার বীজ আমাদের জমিতে কিন্তু এখানে লাগে। 8 থেকে 9 হাজারের মধ্যে আমাদের কিন্তু এই বিঘা প্রতি সরিষা চাষে খরচ হয়। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এটির জীবনকাল একটু বেশি হলেও ফলন অধিক। এছাড়াও রোগের প্রাদুর্ভাব খুবই কম। বিঘা প্রতি এই জাতের সরিষার উৎপাদন হয় 8 মণ। সেজন্য এই জাতের সরিষা চাষে লাভবান হবেন চাষিরা। এই জাতের সরিষা থেকে তেল উৎপাদন কেমন এবং চাষিরা কেন এই জাতের সরিষা বেছে নেবেন এমন প্রশ্নে তিনি জানান, ফলন যেখানে বেশি হবে সেখানে কিন্তু চাষিবাদের লাভের পরিমাণ বেশি হবে। আমাদের এখানে কিন্তু অন্য জাতের সরিষা 5 থেকে 6 মণ ফলন হয়। 6 মণ সরিষার দাম বর্তমান বাজার যদি আমরা চিন্তা করি 4000 টাকা মণ যদি আমরা ধরি, তাহলে 6 মণ সরিষায় দেখা যায় বিক্রি করে 24,000 টাকা সে কিন্তু পাচ্ছে। এই যে নতুন জাতের সরিষা সেটা যদি আমি 8 মণ সরিষাও যদি ধরি, তাহলে সেটা যদি 4000 টাকা মণ বিক্রি করে তাহলে 32,000 টাকা কিন্তু এখান থেকে রিটার্ন পাবে। এখানে কিন্তু প্রায় 8,000 টাকার মতো কিন্তু অতিরিক্ত এই সরিষা থেকে পাচ্ছে। আর এই জাতের সরিষার যে উচ্চতা এটাও কিন্তু বেশি, তাহলে এখান থেকে যে আমাদের যে সরিষার যে বাই প্রোডাক্ট যেটা আসতেছে সেটা যদি জ্বালানি হিসাবে চিন্তা করি, এই সরিষাতে কিন্তু বাই প্রোডাক্টটাও কিন্তু বেশি পরিমাণে আসতেছে। তাহলে এখান থেকেও কৃষকরা অন্য জাতের সরিষার তুলনায় কিন্তু লাভবান হচ্ছে। এই জন্য কিন্তু আমরা বলি যে অন্য জাতের তুলনা থেকে এই জাতের সরিষাটা কিন্তু করলে কৃষক ভাইরা আসলে তুলনামূলকভাবে এখানে একই খরচে এই জাতের সরিষা কিন্তু বেশি পরিমাণে লাভবান হতে পারবে। নতুন এই জাত সম্পর্কে উপসহকারী কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার বলেন, বাড়ি 14 যে স্টিক 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি লম্বা, আর এটা 18 থেকে আপনার 30-35 ইঞ্চি এবং এমনকি 40 ইঞ্চি চলে আসছে। এবং ব্রাঞ্চিং আপনার 14তে ব্রাঞ্চিং নেই বললেই চলে, 2-1টা খুবই রেয়ার, কিন্তু এইটার মধ্যে 3টা থেকে 6টা পর্যন্ত ব্রাঞ্চ আছে এবং ব্রাঞ্চগুলোর দৈর্ঘ্য 18 থেকে 35-40 ইঞ্চি পর্যন্ত আছে এবং পর্যাপ্ত পট আছে। পটগুলোও 7 থেকে 10 সেন্টিমিটার লম্বা এবং সবচেয়ে আমার সার্ভিস লাইফে এত বড় পট হয় আমি আর কোনো জাতের সরিষাতে দেখতে পাই নাই। নতুন এই জাতের সরিষা চাষে ফলন কেমন হয়েছে জানতে চাইলে কমলনগরের সরিষা চাষী নিপেন চন্দ্র রায় জানান, আমরা এই মাঠে প্রথম চাষ করতাম মাঘের সরিষা, চৌতা সরিষা, কিন্তু স্যাররা বলল যে এই জাতের সরিষা চাষ পাখিতে হয় 3 মণ 2.5 মণ। স্যাররা আমাদেরকে অনেকেই আশ্বাস দিল যে এই আমরা বাড়ি সরিষা 18 একটা জাত আনছি, আপনারা এই সরিষাটা চাষ করেন, এটা ফলন অনেক বেশি হবে, তার কারণ প্রতি বিঘায় 8 থেকে 9 মণ হবে। এভাবে আমাদের স্যাররা আমাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং অনেক ধরনের সহযোগিতায় আমরা এই সরিষাটার চাষ করছি। এখন বর্তমান যা দেখি গাছের যে একটা ভাব, তাতে সেই হিসাবে এক একটা গাছের উচ্চতা হয়েছে প্রায় 3 ফুটেরও বেশি। আর আমরা সাধারণ একটা আগে যে সরিষা যে প্রথম ফুল আসতো তখন আমাদের ধারণা আছে যে এতটুকু ফুলের মধ্যে মানে ধানের ছড়ার মতন যে এই ছড়াটার মধ্যে কতটুকু ধান হবে। এমন এই সরিষার যে স্টিকটে মানে বাইলটে যত বড় দেখা যায় তাতে আমাদের ধারণা আসতেছে যে এখান থেকে আমরা ফলন আগের সরিষার চাইতে অনেক বেশি পাবো। অন্যান্য জাতের সরিষা থেকে এই জাতের সরিষা উৎপাদনের পার্থক্য সম্পর্কে তিনি জানান, আগে যে সরিষা চাষ করতাম দেখা যায় এই কুয়াশা কিছু একটু বেশি পড়লেই তখন ওই সরিষাটার মধ্যে একটা পচন আসতো, যেটাকে বলে ছত্রাকনাশক, একটা পচন আসতো। এই সরিষাটার মধ্যে সে পচনও দেখা যাইতেছে না। জাত পোকার ওই সমস্ত কীট যে পোকাগুলা, এই পোকাগুলাও কিন্তু এই সরিষায় প্রতিরোধ ক্ষমতা একটু বেশি রাখছে যা দেখা যাইতেছে। তাতে আমরা ভাবছি যে এখানে আমাদের কীটনাশক বা বালাইনাশক ব্যবহার কম লাগবে, আমরা তাতে অতি সাশ্রয়ে সরিষাটা ঘরে তুলতে পারবো বলে আশা রাখি। নতুন এই জাতের সরিষা চাষে কৃষি অফিসের কোনো ধরনের প্রশিক্ষণ কিংবা সহযোগিতা পেয়েছেন কিনা
জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু সহযোগিতা পেয়েছি, যেমন মনে করেন সারের দিক দিয়ে, তারপরে এখানে জিপ সার দিয়েছে, ইউরিয়া সার দিয়েছে, ডিআইপি সার দিয়েছে। বর্তমান যদি কোনো রোগ বালাই দেখা দেয় সে ছত্রাকনাশকেরও প্যাকেটগুলো দিয়েছে। এই ধরনের সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। কৃষি কর্মকর্তা বৃন্দ স্যারেরা আমাদেরকে কিভাবে এই সরিষাটা চাষ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা ওই হিসাবেই আমরা চাষাবাদ করতেছি। এ বিষয়ে চর উলাইল গ্রামের আরেক নারী চাষী নার্গিস বলেন, এবার আমরা এই ফলনটা নতুন লাগাইছি, লাগানোর পর দেখি যে গাছের চেহারা কিংবা ফুল দেখলেই মনে হচ্ছে যে না ভালো, আমরা হয়তো লাভবান হতে পারবো। দেখি খুব ভালোই লাগতেছে, খুব সুন্দর ফলন হয়েছে। ভোজ্য তেল আমদানিতে বাংলাদেশকে প্রতি বছর $2100 মিলিয়ন বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। সরিষার এমন উচ্চ ফলনশীল জাতগুলো আবাদের মাধ্যমে দেশে ভোজ্য তেলের সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব, যার মাধ্যমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, পাশাপাশি গতিশীল হবে আমাদের অর্থনীতি।